ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান। তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে, ঘোষণা যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলার আহ্বান। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। ট্রাম্পের যুদ্ধবন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল, ভাড়ার মোটর সাইকেলে জ্বালানির সীমা এখন 5 লিটার। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছে বিস্তারিত। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, যখন অভিযান শেষ হবে তখন ইরানের আর সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকবে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে সবচেয়ে বড় ভুল করেছে ইরান। এদিকে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। লক্ষ্য ইসরায়েলের হাইফা বন্দর, ছুটে যাচ্ছে একের পর এক ড্রোন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে অভিযান চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 34তম দফার এই হামলায় ব্যবহার করা হয় হাইপারসনিক সহ 4 ধরনের মিসাইল। এর পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও হামলা হয়। ইরানের দাবি, হামলায় তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস হয়েছে। হামলায় আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের টার্গেট করা হয়। এদিকে ইরানে অভিযান নিয়ে আবারও হুঁশিয়ারি এলো ওয়াশিংটনের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের সমরাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি, প্রতিবেশীর উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান। আমরা যখন অভিযান শেষ করব তখন ইরানের সমরাস্ত্র তৈরির সক্ষমতা বলতে আর কিছু থাকবে না। তাদের পরমাণু প্রকল্প ধ্বংস করা হবে। তারা আর এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করবে না। প্রতিবেশীদের উপর হামলা চালানো ইরানের সবচেয়ে বড় ভুল ছিল। হরমুজ প্রণালী বন্ধে তারা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে এখনকার চেয়েও 20 গুণ বেশি আঘাত হানবে যুক্তরাষ্ট্র। এদিকে আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো ধরনের সমঝোতার প্রস্তাবের সামনে মাথা নত করবে না তেহরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও প্রকাশিত হয়নি এমন কোনো তথ্য। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু কিভাবে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে সে সম্পর্কিত কিছুই উল্লেখ করা হয়নি প্রতিবেদনটিতে। এক রুশ গণমাধ্যমের বরাতে নেতানিয়াহুর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হয়েছে প্রতিবেদনে, যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর গুজব। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ইরানের উপর মার্কিন ইসরায়েল যৌথ সংঘাত শুরুর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। ধারণা করা হচ্ছে ইউরোপের কোনো এক দেশে অবস্থান করছেন তিনি। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90% বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে।
যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর করাইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তা। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আগামী মাসের মধ্যেই বহু কৃষকের কাছে তুলে দেওয়া হবে কৃষক কার্ডও। সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। যে প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, ধীরে ধীরে তা পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সকলকে ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিকদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের এই আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চায় তাঁর সরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের হতদরিদ্র নারীদের উন্নয়নে চালু হলো ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও 12 জেলায় পরীক্ষামূলক কর্মসূচির আওতায় দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বসিত সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁও সদরের বাসিন্দা গোলাপী রানী একমাত্র সন্তানকে হারিয়েছেন বছর 3 আগে। ভ্যানচালক স্বামী আর 2 নাতিকে নিয়ে সংসার। বাড়ি বাড়ি কাজ করেন তিনি। হতদরিদ্র এই নারীর কাছে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা যেন সোনার হরিণ। কাজ পালে খাই, না পালে খাই না, এইভাবে দিন কাটি। আমার বড় খুব অভাব। ফ্যামিলি কার্ড দিয়ে যদি আমাদের টাকা পাই, তাহলে আমাদের সংসার কিছু রাখা যাবে। প্রথম ধাপে 37,567টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। হতাশ হবেন না, হঠাৎ করে ওয়ে কেন পালে মুই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন। একটু ধৈর্য ধরেন।
চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার গঠনের 1 মাসের মধ্যেই নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বিএনপি। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। খুলনা সিটি কর্পোরেশনের 4158 জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন খুলনা 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয় ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রথম ধাপে জেলায় 496টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 22 দিনের মাথায় 23 দিনের মাথা আমাকে সরকার আমাকে তাকাইলো। আমরা খুব অসহায়, উপর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তারে সুখী সমাধান দাও। আমার ছেলের আয় দিয়ে টাকা পয়সা দিয়ে খাইতেছিলাম, ওই যে পায়ে ব্যথা, প্রেসারের রোগ, ওষুধ খাইতে পারতাম না। এখন আমি একটু ওষুধপত্র খাইতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার 79 জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেয়েছে হতদরিদ্র ও নিম্নবিত্ত 288টি পরিবার। কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের 1010টি পরিবারকে কার্ডের আওতায় আনা হয়েছে। রাজবাড়ীর পাংশায় হাবাসপুরের 1201টি পরিবারকে কার্ড দেয়া হয়। সরকারি এই সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের 697টি পরিবার। বান্দরবানে 8 শতাধিক পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রথম ধাপে 1097টি পরিবার পাবে কার্ড। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 11% পর্যন্ত কমে গিয়েছিল। দাম নেমেছিল $90 নিচে। এরপর ওঠানামা অব্যাহত থাকলেও তেলের দাম এখনও রয়েছে $100 নিচে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর লাফিয়ে বাড়তে শুরু করে তেলের দাম। এমনকি প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল প্রায় $120। 2022 সালের পর যা ছিল সর্বোচ্চ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই জ্বালানির টানাটানি চলছে। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। তবে বেশিরভাগ স্টেশনেই দেখা যায় তেল নেই। কোথাও আগের দিন সন্ধ্যাতেই শেষ হয়ে গেছে মজুদ, আবার কোথাও 2 দিন ধরেই নেই কোনো সরবরাহ। তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা, এটার কি, এটা তো সকাল 8:30, তাহলে তেলটা কোথায়? আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলে প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও তো আবার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। ভোর 4:30 ঢুকছি, সিরিয়াল দিছে। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি, তাহলে সারাটা দিন এই রাস্তায় রোজা থেকে। এদিকে রাজধানীর আব্দুল্লাপুর এলাকার একটি পেট্রোল পাম্প ঘিরে উঠে আসে ভিন্ন অভিযোগ। যমুনা টিম জানতে পারে, রাতের অন্ধকারে আশেপাশের কিছু দোকানের সঙ্গে যোগসাজশ করে নির্ধারিত সীমার বাইরে মোটরসাইকেলে এবং ড্রামে তেল দেওয়া হয়। জানতে চাই ওই দোকানির কাছে। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আমি আচ্ছা বলে, হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, আমি চেষ্টা করবো এই করে। এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। প্রথমে অস্বীকার করলেও পরে স্থানীয়দের সামনে প্রশ্নের মুখে এক পর্যায়ে তা স্বীকার করেন পাম্প সংশ্লিষ্টরা। তাহলে দায়িত্ব অবহেলা টাকা এগুলো যদি হয়ে থাকে হয়েছে, আর এখন আর হবে না, আমি এটা আশ্বস্ত করি। নিয়ম কানুন মেনে তেল দেওয়ার আশ্বাস দিলেন, কিন্তু যেই নিয়ম তারা ভেঙে ফেলেছেন বা ভেঙেছেন, সেই নিয়মের ব্যাপারে কি হবে সেটি আসলে দেখার বিষয়। বেশ কিছু পাম্প তেল শেষ বলে তেল দেয়া বন্ধ রাখলেও ভুক্তভোগীদের অভিযোগ তেল থাকলেও দেয়া হচ্ছে না। আসলে তেলটা হিসাবে আছে কি নাই, ওনারা সবাই দেখতেছি যে মানে ঘায়ে ধরে মানে সরাচ্ছে। আপনার কোনো অভিযোগ থাকে, থানা আছে, থানা থেকে লোক নিয়ে আসে, তাদের দায়িত্বে। আপনার তো এখানে দায়িত্ব নাই। অভিযোগ খতিয়ে দেখতে তেলের মজুদ যাচাই করি আমরা।
আসলেই তেলের মজুদ ছিল না এই পাম্পে। বিকাল ৩টার দিকে ধীরে ধীরে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে পরিস্থিতি বদলাতে থাকে। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল পেতে শুরু করেন মোটরসাইকেল চালকেরা। ততক্ষণে সরকারের নতুন সিদ্ধান্ত জানায় বিপিসি। এখন থেকে রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলো শর্ত সাপেক্ষে ৫ লিটার করে তেল নিতে পারবেন। সে খবর তখনও কেউ জানেন, কেউ জানেন না। এ নিয়ে তৈরি হয় পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডা। কিসে 5 লিটার? পরে সরকারি সিদ্ধান্তের লিখিত কপি দেখাই আমরা। আস্তে আস্তে স্বাভাবিক হয় পরিস্থিতি। লিটারের নেওয়া থেকে আসলে আমাদের জন্য এখন ভালো, একটু চলতে পারবো। আর যেভাবে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল নেওয়া 2 লিটার, এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক। যমুনা টেলিভিশনকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ, কারণ আমরা সঠিক ইনসাফ পাইছি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। পেট্রোল ও অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়, এর যথেষ্ট মজুদও আছে। এরপরও মানুষ উদ্বিগ্ন হয়ে বেশি বেশি কেনায় সংকট হচ্ছে বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বলেন, যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট হলেও দেশে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের। 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিক অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করেন। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেল হেড ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। বুধবারের মধ্যেই পুরো তেল লোড হবে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানিয়েছেন, সোমবার বিকেলে নুমালীগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু হয়। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে উদ্বোধন হয় এই পাইপলাইন। চট্টগ্রামে গার্মেন্টস ব্যবসায়ীর বাসভবনে প্রকাশ্যে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়ুম ইমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলিতে ব্যবহৃত বিদেশি রিভলভার, পিস্তল সহ 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে 2টি অস্ত্র থানা থেকে লুট হওয়া। মঙ্গলবার রাতে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিদেশে পালিয়ে থাকা বড় সাজ্জাদের নির্দেশে চাঁদা আদায় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে গুলি করার কথা স্বীকার করেছে তারা। এর আগে 28 ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজারে এক শীর্ষ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি করে অভিযুক্ত সন্ত্রাসীরা। মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিএনপি নেতা সার্কিদুল ইসলাম। তার বিরুদ্ধে ভিজিএফের চাল বরাদ্দ সহ নানা ধরনের অনিয়মের অভিযোগ করে আসছিল স্থানীয় আরেক বিএনপি নেতা আলফাজ উদ্দিন কালু। সেই ধারাবাহিকতায় দুপুরে আলফাজ পক্ষ আওয়ামী লীগ নেতা গোলাম সাকলাইন ছেপুকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। খবর পেয়ে সেখানে অবস্থান নেয় বিএনপি নেতা সার্কিদুল ইসলামের সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আলফাজ উদ্দিন সহ আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে অন্তত 20 থেকে 25টি বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে এলাকার হাসান মুন্সি ও লাবলু হাওলাদারের দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার সকালে সেই জেরে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর হামলা করে হাসান মুন্সির লোকজন। কুপিয়ে হত্যা করা হয় আলমগীরকে। সেই ঘটনার জেরে রাতে লাবলু হাওলাদার ও হাসান মুন্সি পক্ষের লোকজনের বসত বাড়িতে হামলা চালায় নিহত আলমগীর পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে পুড়িয়ে দেওয়া হয় অন্তত 20 থেকে 25টি বসত বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব এবং ফায়ার সার্ভিস।
সম্প্রতি নোয়াখালী থেকে ঢাকাগামী একটি লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে হাতিয়ার এনসিপি যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত 6 জন। মঙ্গলবার রাতে উপজেলার ওছখালী শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ধর্ষকদের বিচারের দাবিতে উপজেলা হাসপাতালের সামনে থেকে এনসিপি ও যুবশক্তি একটি মিছিল বের করে 0 পয়েন্টের দিকে যায়। এ সময় যুবদলের একটি মিছিলও একই স্থানে গিয়ে জড়ো হয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ হয়। আহত হয় অন্তত 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।